আমরা আলোচনা করছি সুভাষচন্দ্র ও খাদি পোশাক। রবীন্দ্রনাথ মনে করতেন বিলিতি পোশাক বর্জনের মাধ্যমে অযথা গান্ধীজি মানুষের ওপর চাপ সৃষ্টি করছেন। 1920 সালে নাগপুর কংগ্রেস থেকে ফিরে চিত্তরঞ্জন সমস্ত বিলাস বসন ত্যাগ করলেন। চিত্তরঞ্জনের সহধর্মিণী বাসন্তী দেবীও মিহি জামদানি শাড়ি ছেড়ে পরলেন মোটা খদ্দরের শাড়ি। গান্ধীজির বীরভূম সফরকালে দেশবন্ধু চিত্তরঞ্জন একদিন চরকা কাটার চেষ্টা করেছিলেন, কিন্তু বিফল হয়েছিলেন। তারপর থেকে আর কোনোদিনই চরকা কাটেননি দেশবন্ধু। বরং রবীন্দ্রনাথ একবার গান্ধীজিকে জিজ্ঞেস করেছিলেন যে গান্ধীজিকে মনে করেন তিনি মহাত্মা। সুভাষচন্দ্র নিজে চরকা না কাটলেও খাদি পরিধানকে তিনি জাতীয় সিম্বল হিসাবেই কিন্তু গ্রহণ করেছিলেন। চিত্তরঞ্জনের সহধর্মিণী বাসন্তী দেবী, তার বোন উর্মিলা দেবী, পুত্র চিররঞ্জন সহ বহু সাধারণ মানুষ সেই প্রতিবাদের জন্য কারাবরণ করেছিলেন। সমস্যাটা ঘটল যখন বিপ্লবী যতীন দাসের মৃত্যু হলো জেলের মধ্যে অনশনরত অবস্থায় পাঞ্জাবে। দুর্ভাগ্যবশত যতীন দাসের মৃত্যুকে গান্ধীজি ইচ্ছাকৃত আত্মহত্যা বা ডায়াবলিক্যাল সুইসাইড বলে অভিহিত করেন। নমস্কার, দেশ ও সুভাষ চ্যানেলে প্রত্যেককে আবার একবার স্বাগত। আমরা আলোচনা করছি সুভাষচন্দ্র ও খাদি পোশাক। অসহযোগ আন্দোলনের অন্যতম হাতিয়ার হিসেবে গান্ধীজি প্রতিটি ভারতবাসীকে চরকা কাটার নিদান দিয়েছিলেন এবং নিজেদের প্রয়োজনীয় বস্ত্র যাতে নিজেরাই তৈরি করতে সমর্থ হয় ভারতবাসী, সে ব্যাপারেও নজর দিয়েছিলেন। সেজন্য তিনি খাদি পরার প্রচলন শুরু করলেন চরকা কাটার মাধ্যমে। পাশাপাশি চলত বিলিতি পোশাক বর্জন। যদিও বিলিতি পোশাক সে সময় কম দামে পাওয়া যেত, তবু একটু বেশি পয়সা দিয়েই মানুষ দেশীয় খাদি কিনতে শুরু করেছিল। এটা ছিল একটা প্রতিবাদের অস্ত্র। রবীন্দ্রনাথ মনে করতেন বিলিতি পোশাক বর্জনের মাধ্যমে অযথা গান্ধীজি মানুষের ওপর চাপ সৃষ্টি করছেন। সে যাই হোক, 1920 সালে নাগপুর কংগ্রেস থেকে ফিরে চিত্তরঞ্জন সমস্ত বিলাস বসন ত্যাগ করলেন। ঢাকায় ধুতি ছেড়ে পরলেন মোটা খদ্দরের পোশাক। চিত্তরঞ্জনের সহধর্মিণী বাসন্তী দেবীও মিহি জামদানি শাড়ি ছেড়ে পরলেন মোটা খদ্দরের শাড়ি। বাসন্তী দেবী বেশ রোগা ছিলেন, ওজন কম ছিল তার। চিত্তরঞ্জন তাকে ঠাট্টা করে বলতেন, খাদি পরার পর তোমার ওজন এমনিই বেড়ে যাবে। গান্ধীজির বীরভূম সফরকালে দেশবন্ধু চিত্তরঞ্জন একদিন চরকা কাটার চেষ্টা করেছিলেন, কিন্তু বিফল হয়েছিলেন। চিত্তরঞ্জনের কন্যা অপর্ণা দেবীর লেখা দেশবন্ধু চিত্তরঞ্জন এই গ্রন্থ থেকে আমরা জানতে পারি, তিনি লিখছেন, তার কথাতেই বলি, সেই সময় আমরা রোজ চরকায় সুতা কাটতাম। বাবা কিন্তু এই কাজটি একেবারেই পারতেন না। মহাত্মার সাথে একদিন খুব তোড়জোড় করে বসেও ছিলেন চরকা নিয়ে, কিন্তু তার পাঁজের তুলো সবই জড়াতে লাগলো চরকার সূচের মুখে। এক টুকরো সুতো বার হলো না। তাই দেখে মহাত্মাজি হেসে বললেন, এ কাজের তুমি একেবারেই অযোগ্য। বাবাও হেসে তার এই পরাজয় স্বীকার করে নিলেন। তারপর থেকে আর কোনোদিনই চরকা কাটেননি দেশবন্ধু। আগেই বলেছি, ইংল্যান্ডে থাকাকালীন পোশাক আশাক পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সুভাষচন্দ্র বেশ তৎপর হয়ে উঠেছিলেন। এমনকি দেশবন্ধু ও গান্ধীজির সাথে প্রথম যখন তিনি দেখা করতে এলেন, তার পরনে ছিল বিদেশি পোশাক, সোনার প্রেমের চশমা। সাবিত্রী প্রসন্ন চট্টোপাধ্যায় তার সুভাষচন্দ্র ও নেতাজি সুভাষচন্দ্র বইতে সেই বর্ণনা খুব সুন্দর করে দিয়েছেন, সেটা আমরা আগে আলোচনা করেছি। সুভাষচন্দ্র এবং কিরণ শঙ্কর তখন সবে খদ্দর পড়তে শুরু করেছেন। কবি সাবিত্রী প্রসন্ন চট্টোপাধ্যায়ও মনে মনে ভাবছেন তাঁরও এবার খদ্দর পড়া উচিত। শরৎচন্দ্র একদিন সাবিত্রী প্রসন্নকে দেখে বললেন, সাবিত্রী, খদ্দর পড়নি? পড়ো পড়ো, ওর এডুকেটিভ ভ্যালু আছে। সুভাষচন্দ্র বলতেন, গান্ধীজি একবার বলেছিলেন, খদ্দর পড়া থাকলে সবসময় তোমাদের মনে হবে যে আমি পরাধীন, এবং তাতে মনের সংকল্প মুক্তির জন্য আরো দৃঢ় হবে। গান্ধীজি তখন সমস্ত কংগ্রেস কর্মীদের খাদি পরা বাধ্যতামূলক করেছেন। এমনকি কলকাতা কর্পোরেশন ও স্বরাজ্য দল যখন জিতে
কর্পোরেশনের মেয়র হিসেবে নিযুক্ত হলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, পরবর্তীকালে সুভাষচন্দ্র বসু, তখনও কিন্তু খাদি পরা বাধ্যতামূলক ছিল। কিন্তু চরকা কাটা নিয়ে বাড়াবাড়ি রবীন্দ্রনাথের একদমই পছন্দ ছিল না। জাতীয় বিদ্যালয়ে অধ্যাপনার কাজে নিযুক্ত হওয়ার পর সুভাষচন্দ্র একবার রবীন্দ্রনাথের সাথে দেখা করতে গেলেন এবং রবীন্দ্রনাথ সেখানে বললেন, কি হে সুভাষ, তোমার বিদ্যালয়ের নাম বিদ্যাপীঠ রেখেছ কেন? সুভাষচন্দ্র জানালেন যে নামকরণের পিছনে তার নিজের কোনো ভূমিকা নেই। তিনি এখানে জয়েন করার আগেই কিন্তু সেই নামকরণ অলরেডি হয়ে গেছে এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাত্মাজি স্বয়ং। এরপরে রবীন্দ্রনাথ বললেন, গান্ধীজিকে মনে করেন সারা দেশটা তাঁতি বনে যাবে। এরপরে কবিগুরুর সাথে গ্রাম বাংলার নানান উন্নয়ন, নানান সমস্যা নিয়ে গভীর আলোচনা হয় সুভাষের। যদিও সেই আলোচনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ কোথাও লিপিবদ্ধ আছে বলে আমার অন্তত জানা নেই। এখানেই বলে রাখি, গান্ধীজিকে মহাত্মা উপাধি কিন্তু রবীন্দ্রনাথ দেননি, এটা আমাদের অনেকের ভুল ধারণা আছে। নাগপুর কংগ্রেস 1920 সালে যে অধিবেশন, তাতে গান্ধী যখন প্রতিশ্রুতি দিলেন যে আগামী 1 বছরের মধ্যে স্বায়ত্ত শাসনের লাভ আমরা করবই, তখন নাগপুরের বেশ কিছু জনগণ তাকে মহাত্মা উপাধি দিয়েছিলেন। বরং রবীন্দ্রনাথ একবার গান্ধীজিকে জিজ্ঞেস করেছিলেন যে গান্ধীজিকে মনে করেন তিনি মহাত্মা। সুভাষচন্দ্র নিজে চরকা না কাটলেও খাদি পরিধানকে তিনি জাতীয় সিম্বল হিসাবেই কিন্তু গ্রহণ করেছিলেন। রবীন্দ্রনাথের মতোই সুভাষচন্দ্র বিশ্বাস করতেন যে বিলিতি কাপড় বর্জন বা খাদি পরিধানের মাধ্যমেই কিন্তু স্বাধীনতা লাভ সম্ভব নয়। তবুও এই অহিংসা আন্দোলনের একটা অভিনব যে আবেদন আছে তা তিনি অস্বীকার করেননি কখনো। 1921 সালে যুবরাজের আগমন ও তার সংবর্ধনার প্রতিবাদে রাস্তায় রাস্তায় খাদি বস্ত্র বিতরণ এবং বিক্রয় একটি অন্যতম প্রতিবাদের পন্থা হিসাবে জনপ্রিয় হয়ে ওঠে। চিত্তরঞ্জনের সহধর্মিণী বাসন্তী দেবী, তার বোন উর্মিলা দেবী, পুত্র চিররঞ্জন সহ বহু সাধারণ মানুষ সেই প্রতিবাদের জন্য কারাবরণ করেছিলেন। দুর্ভাগ্যবশত বাসন্তী দেবী, উর্মিলা দেবীর ছবি আমি সংগ্রহ করতে পারলেও চিত্তরঞ্জনের সুযোগ্য পুত্র চিররঞ্জনের ছবি আমি জোগাড় করতে পারিনি। শুধু দর্শকদের মধ্যে কারো কাছে যদি সেই ছবি থেকে থাকে আমাকে পাঠিয়ে সাহায্য করতে পারে পরবর্তী ভিডিওর জন্য, আমি কৃতজ্ঞ থাকব। রাজনীতিতে প্রবেশের পর বেশ বহু বছর পর সুভাষচন্দ্রের কিন্তু এই খাদি নিয়ে যে মোহভঙ্গ হয়েছিল, তিনি মোটামুটি 1928-29 সাল পর্যন্ত 28 সাল পর্যন্ত বটেই খাদি পরতেন। সমস্যাটা ঘটলো যখন বিপ্লবী যতীন দাসের মৃত্যু হলো জেলের মধ্যে অনশনরত অবস্থায় পাঞ্জাবে। যতীন দাসের মৃত্যুতে সুভাষচন্দ্র গান্ধীজিকে 2-1 লাইন একটা বাণী লেখার জন্য একাধিকবার টেলিগ্রাম করেন বলে জানা যায়। দুর্ভাগ্যবশত যতীন দাসের মৃত্যুকে গান্ধীজি ইচ্ছাকৃত আত্মহত্যা বা ডায়াবলিক্যাল সুইসাইড বলে অভিহিত করেন। সুভাষচন্দ্র এতে খুবই মনঃক্ষুণ্ণ হন। এরপর থেকে খদ্দর ব্যবহারের প্রতি আর তেমন কোনো আকর্ষণ ছিল না সুভাষচন্দ্রের, এবং কংগ্রেসের নামের সাথেও সুতা কাটা কংগ্রেস, এই সুতা কাটা বিশেষণটি যুক্ত হয়েছিল। আজ এটুকুই, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। চ্যানেলটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আমাদের নেতাজিকে চিনতে আমাদের দেশের মানুষকে সাহায্য করুন। সুভাষচন্দ্রের দায়িত্ব প্রাপ্তির কথা খুব সুন্দরভাবে উল্লিখিত হয়েছে কবি সাবিত্রী প্রসন্ন চট্টোপাধ্যায়ের লেখা সুভাষচন্দ্র ও নেতাজি সুভাষচন্দ্র বইটিতে। তিনি লিখেছেন, একদিন দেশবন্ধুর বাড়িতে একটি প্রিয় দর্শন গৌরবর্ণ যুবক প্রবেশ করলেন। সুভাষবাবু অনেকক্ষণ পরে বললেন, আমার ইচ্ছা তো তাই ছিল, কিন্তু এরকম গোলমালের মধ্যে গিয়ে কোনো লাভ হবে কি? সাবিত্রীবাবুর উপর ভার পড়ল কিরণ শঙ্করকেও রাজি করানোর। সুভাষচন্দ্রের বিষয় হবে ইংরেজি, ভূগোল ও দর্শন। দাসের উদ্যোগে ও আকর্ষণে বহু অধ্যাপক ও ছাত্রছাত্রীরা ধীরে ধীরে
বিদ্যায়তনে যোগদান করলেন।